হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন যেটা থাকছে, দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দেখো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে 120 এরকম লিখতে পারো। তার থেকে যদি বেশি বড় হয় তাহলে কিন্তু নম্বর কম পাবে। এটা মনে রাখবে যে সংক্ষেপে তোমাকে কিন্তু গুছিয়ে সমস্ত তথ্যটাকে উপস্থাপন করতে হবে। প্রথম প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার সূচনা আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে হয়। এই চিন্তাধারায় প্রধানত বৈদিক সাহিত্য, ধর্মসূত্র, রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের দ্বারা প্রভাবিত। এই চিন্তায় তাত্ত্বিক ব্যাখ্যা ও বাস্তববাদী বিশ্লেষণের সমন্বয় দেখা যায়। প্রথমত প্রথমত কি বলা হচ্ছে, দেখো, রাষ্ট্রচিন্তাবিদরা বাস্তব সমস্যা বিশ্লেষণে গুরুত্ব দিলেও তারা রাষ্ট্রের তাত্ত্বিক কাঠামোকে উপেক্ষা করেনি। দ্বিতীয়ত, চিন্তায় সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার কিছুটা অভাব দেখা যায়। তৃতীয়ত, ধর্ম ও নীতিবোধ রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি হিসাবে বিবেচিত হয়েছে। এছাড়া রাজতন্ত্র ছিল মূল রাজনৈতিক কাঠামো, তবে ব্যক্তির স্বাধীনতা সম্পূর্ণ নষ্ট হয়নি। চতুর্থ, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাজনীতি ছাড়াও অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, ন্যায়নীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। রাজনীতি একটি স্বতন্ত্র শাস্ত্র না হয়েও সমাজ জীবনের সঙ্গে একীভূত ছিল। পাশাপাশি বর্ণ ও জাতিভেদ প্রথার সমর্থনও লক্ষ্য করা যায়। তারপরে কি বলা হচ্ছে, দেখো, যদিও এই সব কিছু বলছে, যদিও এই চিন্তার কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন প্রামাণ্য উৎসের অভাব ও ব্যাখ্যাগত অস্পষ্টতা, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং আধুনিক অনেক ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ এই ধারা থেকে অনুপ্রাণিত হয়েছেন। তারপরে কি দ্বিতীয় প্রশ্নটা কি, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও যে মুঘলে সমগ্র মুঘল যুগের শ্রেষ্ঠ গ্রন্থকার আবুল ফজল 1550 খ্রিস্টাব্দে আগ্রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ঐতিহাসিক, দার্শনিক, পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি উদার মনোভাব সম্পন্ন ও তার রচনা শৈলী ছিল অপূর্ব। তিনি ছিলেন আকবরের দরবারের অন্যতম প্রধান সদস্য এবং সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আকবরের রাজত্বকালের ইতিহাস লেখা শুরু করেন। আবুল ফজলের অবিস্মরণীয় গ্রন্থদ্বয় আকবরনামা এবং আইনি আকবরী মুঘল যুগে, বিশেষত আকবরের সময়কালে সর্বাপেক্ষা মূল্যবান গ্রন্থ। আকবরনামা 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তৈমুর থেকে হুমায়ুন পর্যন্ত মুঘল রাজবংশের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে আকবরের রাজত্বের প্রতিটি ঘটনা ছাড়াও এই সব ঘটনার পশ্চাতে যেসব কার্যকারণ ক্রিয়াশীল তাহাও বর্ণনা করা হয়েছে। সেই জন্য দ্বিতীয় ও তৃতীয় খণ্ড আকবরের রাজত্বকাল সম্বন্ধে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 খণ্ডের লেখায় আকবরের শাসনকালের প্রথম বছর থেকে 46তম বছর অর্থাৎ 1602 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস লিপিবদ্ধ করেন। আকবরনামায় শাহজাদা সেলিম ও তার ভ্রাতাদের প্রথম জীবনের চিত্তকর্ষক বিবরণ আছে। এবার কি বলা হচ্ছে, দেখো, 1602 খ্রিস্টাব্দে আবুল ফজল নিহত হলেন। এনায়েত উল্লাহকে এই মহাগ্রন্থ সমাপ্ত করতে বলা হয়, কিন্তু এনায়েত উল্লাহ আবুল ফজলের মতো শিল্প দক্ষতা, নিজ অভিজ্ঞতা বিবৃত করার মতো আত্মবিশ্বাস এবং সর্বোপরি সমালোচকের দৃষ্টিতে বিচার করার সাহস এই সব কিছুরই ছিল না। ফলে তিনি আবুল ফজলের আরাধ্য কর্ম সুসম্পন্ন করার দায়িত্ব পালন করতে সম্মত হননি। তবে আবুল ফজলের রচনার মান যতই উচ্চ হোক না কেন, তার বিরুদ্ধে সাধারণভাবে ইউরোপীয় ঐতিহাসিকগণ স্তাবকতা এবং মনিবের মর্যাদা
হানিকর সমস্ত তথ্য গোপন করার অভিযোগ উত্থাপন করেছেন। আবুল ফজল রচিত আইনি আকবরীর তিন খণ্ডে বিভক্ত আইনি আকবরীকে মুঘল সাম্রাজ্যের সরকারি সংবাদ কোষ বলা হয়। এই গ্রন্থ থেকে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংবাদ জানা যায়। ফলে আইনি আকবরী মুঘল প্রশাসনিক ব্যবস্থাকে জানার ব্যাপারে অতি মূল্যবান গ্রন্থ। বহু প্রশাসনিক বিধি ও তার ব্যাখ্যা ছাড়াও সরকারি বিবরণী থেকে সংগৃহীত কিংবা উদ্ভূত অজস্র পরিসংখ্যানগত সমীক্ষা, রাজদরবারের বর্ণনা এবং সমগ্র শাসন প্রণালীর বিশ্লেষণের বিবরণ পাওয়া যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্যের দণ্ডনীতি। কৌটিল্যের দণ্ডনীতির ওপর একটি টিকা। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এটাও। ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্য ছিলেন এক দিকপাল রাষ্ট্রনীতিবিদ, যার অর্থশাস্ত্র কেবল অর্থনীতি নয়, রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের এক অনবদ্য গ্রন্থ। তার রাষ্ট্রচিন্তার একটি কেন্দ্রীয় ধারণা হলো দণ্ডনীতি, যা রাজ্য সংরক্ষণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। যদিও দণ্ডনীতি প্রসঙ্গে প্রাচীন ভারতীয় সাহিত্য যেমন মহাভারত, মনু সংহিতায় পাওয়া যায়, কৌটিল্য একটি সুসংগঠিত ও বাস্তবসম্মত রূপান্তরিত করেন। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্যের মতে দণ্ড বলতে শুধু শাস্তি নয়, বরং আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা, ন্যায় বিচার এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব বজায় রাখার সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়। তিনি মনে করতেন দণ্ডনীতি দুর্বল হলে সমাজে মৎস্যন্যায় অর্থাৎ বলবান কর্তৃক দুর্বলকে গ্রাস করার পরিস্থিতির সৃষ্টি হয়। দণ্ডনীতি সমাজের দুর্বলদের রক্ষা করে, শান্তি বজায় রাখে এবং সমাজের চারি বর্ণকে নিজ নিজ কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। এটি রাজ্যের অভ্যন্তরীণ শান্তি ও বৈদেশিক আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কৌটিল্য দণ্ডনীতির সঠিক ও ভারসাম্যপূর্ণ প্রয়োগের ওপর জোর দিয়েছিলেন। রাজার উচিত অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি বিধান করা। অতিরিক্ত কঠোরতা বা নমনীয়তা উভয়ই ক্ষতিকর। ন্যায়পরায়ণভাবে দণ্ড প্রয়োগকারী রাজা প্রজাদের শ্রদ্ধা অর্জন করেন। যদিও ব্রাহ্মণদের জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে নির্বাসনের কথা বলে কৌটিল্য তৎকালীন সামাজিক প্রথাকে মেনে নিয়েছিল। তার দণ্ডনীতির মূল লক্ষ্য ছিল একটি শক্তিশালী, সুসংগঠিত, প্রজা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কৌটিল্যর দণ্ডনীতি আধুনিক আইনের শাসন ও শৃঙ্খলা রক্ষার ধারণার ভিত্তি হিসাবে আজও প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।